দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটির নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, খুব গুণী একজন অভিনেত্রী, রুনা খান। আপা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, আপনাকে পেয়ে আরও ভালো লাগছে। আমরা যদি একটু সমসাময়িক গল্পগুলো নিয়ে যদি একটু কথা বলি, যে হালদা, ছিটকিনির পর এবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আবারও আরেকটা ছবি নীলপদ্ম। আসলে কি বলবো, যে আমাদের ভালো লাগার বিষয় এটা, যে এত বড় একটা ফেস্টিভ্যালে নীলপদ্মটাকে আমরা দেখতে পেরেছি। বিশেষ করে আমি নিজে গিয়ে দেখেছি। একটু আপনার কাছে যে ফিডব্যাকটা আসলে কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত এত ভালো প্রতিক্রিয়া পাবো। কারণ আমি একটু বলি যে আমার এই চলচ্চিত্রের যিনি নির্মাতা তৌফিক এলাহি, তিনি একজন শিক্ষক। তিনি এক সময় ওনার সাথে প্রথম কাজ, আমি যদি ভুল না করি, এটা তার প্রথম চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য সিনেমা, সো প্রথম কাজ। এবং যেটা হয় যে মানে প্রথম সিনেমার ক্ষেত্রে, এবং উনি এমন একটি গল্প, এমন একটি বিষয় নিয়ে তিনি কাজ করেছেন যে যেটার সত্যি বলতে যে অর্থলগ্নি করার খুব তিনি পাননি, সুবিধাটা তিনি পাননি। তিনি নিজে প্রডিউস করেছেন, অর্থলগ্নি করেও তিনি এই গল্পটা বলতে চেয়েছেন। এবং সেই গল্পটা বলতে চাওয়ার কারণ হচ্ছে তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষদেরকে নিয়ে গবেষণা করেছেন, এবং সেই গবেষণায় তিনি যে তথ্য পেয়েছেন সেটা আসলে আমার তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে মানুষ হিসেবে তাকে এত স্পর্শ করেছে, তিনি চেয়েছেন এদের গল্প বলতে, এদের কথা বলতে। সেই জায়গা থেকেই এই সিনেমাটা তৈরি করার তার চিন্তা। এবং তারপর আমার কাছে যখন কাজের প্রস্তাব আসে, আপনাকে কেন বেছে নিল এই চরিত্রটার জন্য? এটার একটা মিষ্টি গল্প আছে, খুব মিষ্টি গল্প, যেটা ওই যে তৌফিক ভাইয়ের যেহেতু প্রথম সিনেমা, তার সাথে আমার পরিচয় ছিল না। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং আমাদের অভিনেতা সজল ভাই, সজল ভাই তার বিশ্ববিদ্যালয়ের পূর্ব পরিচিত তারা। তো তিনি সজল ভাইয়ের সাথে আলোচনা করেন, এবং সজল ভাই আসলে আমাকে প্রথম ফোন করেন যে এরকম একটা সিনেমা করতে যাচ্ছে, তো চরিত্রটা পরিচালক চাচ্ছে তুই কর। তো আমারও গল্প শুনে মনে হয়েছে যে তুই ঠিকঠাক হবি, তুই একটু কথা বলে দেখ। তো এইভাবে আসলে নীলপদ্মের সাথে আমার যুক্ত হওয়া। তারপর যখন তৌফিক ভাই আমাকে চিত্রনাট্য পাঠালেন, চিত্রনাট্য পড়বার পর আমি তৎক্ষণাৎ একেবারে চোখ বন্ধ করে রাজি হয়ে যাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে একজন অভিনয় কর্মী হিসেবে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াটা একটা সম্মান। আমি এই সিনেমার যে গল্পটা, যে চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার যে বিষয়টা ছিল, এটা একটা দৌলতদিয়ার একটা বড় ধরনের একটা ব্রথেল হাউসে গিয়ে, মানে পল্লীতে গিয়ে আসলে সিনেমাটা করা। তো এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমি মনে করি একজন অভিনেত্রীর জন্য। আপনি যখন শুনলেন যে আসলে আমাদের শুটিংটা ওই জায়গাতে গিয়ে করতে হবে, সেক্ষেত্রে কি কোনো ধরনের দ্বিধা ছিল কি না? হ্যাঁ, না, ওই জায়গাতে গিয়ে শুটিং করতে হবে সেটা কোনো দ্বিধা ছিল না। কারণ আমি জানি যে পরিচালক আগে থেকেই শুটিং করবার জন্য একটা যে অনুমতি নিতে হয়, বা তিনি স্থানীয় অনুমতি, প্রশাসনের সহযোগিতা, সে সমস্ত মানে সিস্টেমের মধ্য দিয়েই গিয়েই তিনি কাজটা করবেন। আর বরং ওখানে কাজ করতে যাবার পর ওখানকার মেয়েদের কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি, আমি অভিনেতা হিসেবে এবং আমার পুরো টিম, সেই সহযোগিতা আফতাব ভাই, আমি অসংখ্যবার বলেছি, আবারও বলছি, আমি জীবনে ভুলব না। একজন অভিনয়কর্মী হিসেবে আমি বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি, বহু জেলায় গিয়েছি, এমন কোনো জায়গা নেই যেখানে আমি কাজ করতে যাইনি। এত সহযোগিতাপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ আচরণ আমি দেশের কোথাও গিয়ে শুটিংয়ের জন্য গিয়ে পাইনি, যেটা ওখানকার মেয়েদের কাছ থেকে আমরা পেয়েছি। এই সিনেমাতে কি কিছু চরিত্র কি ওইখানকার রিয়েল কিছু ক্যারেক্টার ছিল? হ্যাঁ, কিন্তু তাদেরকে আসলে ওরা তো চায় না যে ওদের মুখটা দেখা যাক। কিছু মানুষ ছিল, কিন্তু আপনি দেখবেন যে ওই শর্টগুলোতে ওদের মুখ দেখা যায় না। জি। তো অনেক সময় দেখেছি যে, আমি শুনেছি যে আপনি যখন ওই শুটিং করতে গিয়েছিলেন, অনেক সময় তাদের সাথে যে আসলে রিয়েল ক্যারেক্টারটা ভিতরে আত্মস্থ করার জন্য ওদের সাথে অনেক ধরনের আড্ডা দিয়েছেন, ওদের কস্টিউমও নাকি আপনি পরেছেন, সেটা সত্যি কিনা? একদমই সত্যি। যেটা হয়েছে যে প্রথমে আমি বলতে চাই যে
আপনি দেখেছেন আমি আমার নিজের কাজের ব্যাপারে আফতাব ভাই বিশ্বাস করেন আমি একদম মন থেকে বলছি, আমি সবসময়ই খুবই আমার মনে হয় হলো না, আরো ভালো হতে পারতো, চরিত্রটাকে আরো বিশ্বাসযোগ্য করা যেত। কিন্তু এই যে কিন্তু আপনি বা আপনাদের মতো আরো অনেকেই যারা দেখেছেন, যে দর্শকরা, তারা তাদের এত ভালো লাগার কথা জানিয়েছেন যে সেই ভালো লাগার কথা জেনে আসলে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে ভালো লাগাটা আপনাদের তৈরি হয়েছে, সেটার কৃতিত্ব পুরোপুরি আমার পরিচালকের, কারণ তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন চরিত্রটিকে বুঝবার ক্ষেত্রে, চরিত্রটিকে কিভাবে তিনি পর্দায় দেখতে চাচ্ছেন সেই বিষয়ে। এবং কৃতিত্ব আমার সহশিল্পীদের, বিশেষ করে আমি বলবো অপু ভাইয়ের কথা, রাশেদ মামুন অপু, সেতু ভাই, হ্যাঁ দুর্দান্ত অভিনেতা এবং এত সহযোগিতা পরায়ণ অভিনেতা তারা। আমি বলবো আমার সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলালের কথা। এটা গেল আমার টিমের, যাদের প্রতি আমার ভীষণ কৃতজ্ঞতা, ধন্যবাদ তারা এবং আমার পুরো টিমের প্রতি। আর তারপরে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ওখানকার মেয়েরা, আসলে আমরা যে কদিন ওখানে ছিলাম, দিনের বেলাটা ওখানকার মেয়েরা ফ্রি থাকে, ওদের আয়োজন, ব্যস্ততা, জনসমাগম সব কিছুই হয় সন্ধ্যার পরে। তো দিনের সময়টা আমরা যখন শুটিং করছি, ওরা বেশিরভাগ মেয়ে একদম ক্যামেরার পেছনে সব ভিড় করে দাঁড়ানো, সবাই দেখছে, কিন্তু কেউ একটা কথা বলছে না। বলতে হচ্ছে যে প্রথম একবেলা শুটিংয়ের পরে ওরা বুঝে গেল যে শটের সময় চুপ থাকতে হয়, তো আমাদের অ্যাসিস্ট্যান্টরা বলে কোয়াইট, এরপর দেখি ওরাই বলছে আয় কোয়াইট থামো। হ্যাঁ, তারপর যেটা হয়েছে, শীতের মধ্যে শুটিং হয়েছিল, আমি খুব বেশি গরম কাপড় নিয়ে যাইনি। ওই সারাদিন ওরা এসে আমার সাথে গল্প করছে, আমার ঠান্ডা লাগছে, ওদের কাপড় পরে আমি বসে আছি, এবং একটা শটে মানে আমার কস্টিউমটা ঠিক ওদের মতো, ওই যে আপনি বললেন যে ওরাও কিছু একটা দৃশ্যে আছে, তো ওদের সাথে মিল ছিল না আমার কস্টিউমটা। তারপর ওরা একজন বললো যে আপু তুমি, তোমার যদি অসুবিধা না থাকে তুমি এটা পরতে পারো। বললাম আমার কোনোই অসুবিধা নেই, কাপড়টা যদি মানে যেটা বলেছি যে ধোয়া থাকে তাহলে যে কারো কাপড়, এবং ওই কাপড় পরে আমি শুটিং করেছি। এবং সারাটা দিন আসলে আমি বারবারই বলছি যে যতক্ষণ আমার শুটিং হচ্ছে আমাদের, ততক্ষণ তো ওরা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে। তারপর যখন আমার শর্ট হচ্ছে না, সেই সময় আমি বসে আছি, ওরা সবাই মিলে আমাকে ঘিরে এই গল্প সেই গল্প, মানে আমাদের সিনেমার গল্প। আমার অসাধারণ 3টা দিন কেটেছে। আমি ওখানকার মেয়েদেরকে আমি জীবনে কখনো ভুলবো না আফতাব ভাই। হয় না, প্রতিটা আমরা যতটুকু দেখেছি যে প্রতিটা মানুষ হচ্ছে একটা গল্প, মানে ওইখানকার প্রতিটা মানুষের সঙ্গে যদি আসলে রিয়েলভাবে কথা বলা যায় বা মেশা যায়, বলা যায় গল্পের মধ্যে আসলে যদি ছোট করে বলি যে যারা আসলে এখনো পর্যন্ত সিনেমাটা দেখেনি, কোন মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে আপনি মনে করেন? মানবিকতা, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে মানুষ, এটাই বলার চেষ্টা করা হয়েছে। আমরা বিভিন্ন পেশার সাথে যুক্ত, জীবিকা উপার্জনের জন্য সবাই, কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে আসলে আমরা মানুষ। আর এই পেশাটাকে, যে পেশাজীবী মানুষের জীবন নিয়ে এই সিনেমাটা তৈরি, এই পেশাটা আসলে পৃথিবীর সবচাইতে আদি পেশা। হ্যাঁ, এবং এই পেশাজীবী মানুষের গ্রাহক পৃথিবীর অতীত থেকে শুরু করে সারা জীবন আছে, সারা জীবন থাকবে। যারা গ্রাহক তাদের কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না, কিন্তু যারা আমাদের সমাজেই আছে, আমাদের আশেপাশে, আমাদের দেশে এই পেশাজীবী মানুষের গ্রাহক, তাদেরকে জীবনে একটু কাজলের এক ফোঁটা কালিও তাদেরকে ছুতে পারে না, কিন্তু যারা এই পেশায় যুক্ত তাদের জীবনটা মানে গভীর অন্ধকারে নিমজ্জিত, কারণ আমরা তাদেরকে মানুষ হিসেবে সম্মান করতে পারি না। এটাই হচ্ছে এই সিনেমার মূল কথা। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি বলছিলেন বহু জীবন, অনেক মেয়ে আছে যারা হয়তো ওখানেই জন্মেছে, এমনও আছে, কিন্তু বহু মেয়ে আছে যারা ওখানে জন্মায়নি, যারা একেবারেই আমার আপনার মতো পরিবারে জন্ম, সাধারণ পরিবারে, কখনো অভাবের কারণে, কখনো তাকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, পাচার করে নেওয়া হয়েছে, কেউ প্রেম বা বিবাহ থেকে তার প্রেমিক বা স্বামী তাকে প্রতারণা করে বিক্রি করে দিয়েছে, এমনও প্রচুর ঘটনা আছে। এটা যেমন এই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে ওই মেয়েদের ওখানে যাবার গল্প। তারপরে ওখানে যাবার পরে বহু মেয়ে আছে যারা ওই জীবন থেকে বেরিয়ে আসতে চায়, বেরিয়ে এসে স্বাভাবিক জীবনের অন্য কোনো কাজ,
মানে অন্য যে কোনো কাজ, সেই কাজ হতে পারে গার্মেন্টসে কাজ, সেই কাজ হতে পারে কোনো একটা ব্যবসা, ছোটোখাটো ব্যবসা, গৃহকর্মী হিসেবে কাজ, যে কোনো কাজ, অন্য কাজ করে জীবিকা উপার্জনের চেষ্টা করে, মানে ওই পেশাটা থেকে তারা অন্য পেশায় যেতে চায়। সেই সুযোগটা আমাদের রাষ্ট্র, সমাজ বা পারিপার্শ্বিকতা কোনোভাবেই সেই মেয়েটাকে দিতে চায় না। এইটুকু যদি দেওয়ার চিন্তা আমরা, মানে মানবিক চিন্তাটুকু যদি আমরা করতে পারতাম। কারণ আপনি দেখেন, আমরা যে কোনো মানুষ 5 বছর 10 বছর পর পেশা বদল করতে চাইলে বা নতুন কোনো পেশার সাথে যুক্ত হতে চাইলে হতে পারি। আমার আপনার জন্য এটা স্বাভাবিক, তো ওই মেয়েটির জন্য এটা স্বাভাবিক না। এটা গেল একটা পেশাগত গল্প। আরেকটা যে জিনিসটা আমাকে আফতাব ভাই ভীষণ রকম স্পর্শ করেছে মানুষ হিসেবে, যে ওখানে কিন্তু এক ধর্মের মেয়েরা না, বিভিন্ন ধর্মাবলম্বী, যে যে ধর্ম পালন করে, বিভিন্ন ধর্মের মেয়েরা আছে, এবং প্রতিটি ধর্ম অনুযায়ী তো আমাদের মৃত্যু এবং মৃত্যুর পরে সৎকার, শেষ বিদায়ের একটা ব্যবস্থা আছে। একটা সময় ছিল যে ওদের এক নদীতে ভাসিয়ে দেওয়া হতো তাদের মৃতদেহ, কবরস্থান ছিল না, এটা আমরা জানি। তারপরে সরকারিভাবে রাষ্ট্রীয় সহযোগিতায় ওদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে, এবং সেই জায়গাটাতেও আফতাব ভাই ধরেন যে যে ধর্মের অনুসারী, তার সেই ধর্ম অনুযায়ী যে সৎকার হয় মৃতের, সেই অনুযায়ী আসলে তাদের সৎকার হয় না, কোনো মতে একটা মাটি চাপা। হ্যাঁ, তো আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমি না অভিনেতা হিসেবে এই কাজটা আমাকে এত সমৃদ্ধ করেছে, মানুষ হিসেবে আমাকে এত সমৃদ্ধ করেছে যে এই তথ্যগুলো আমি জানতাম না আফতাব ভাই। আমি এই কাজটা করতে গিয়ে, যেহেতু আমার পরিচালক দীর্ঘ সময় গবেষণা করেছেন, অনেকগুলো জীবনের গল্প। দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী রুনা খান। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে যে চরিত্রগুলো, এক একটা চরিত্র এক একটা গল্প, যে তাদের একদম শেষ পর্যায়ে এসেও অনেককে খুঁজে পাওয়া যায় না দাফন করার জন্য। তো এই গল্পগুলো আপনি নিজের চোখে দেখেছেন, স্পর্শ করেছেন, অনুভব করেছেন। আমরা চাই যে এই গল্পগুলো আসলে প্রতিটা মানুষ দেখুক, আর রাষ্ট্র এটাকে মানে এই কাজটা করতে গিয়ে আফতাব ভাই আমি অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমি এত সমৃদ্ধ হয়েছি। এবং আমি বারবারই বলবো যে আমি তো খুব বিশ্বাস করি পৃথিবীতে মানবিকতার ঊর্ধ্বে, প্রাণের ঊর্ধ্বে আর কিচ্ছু নেই। সবচাইতে দামি হচ্ছে প্রাণ। তো যেই কথাটা আপনি বলছিলেন যে ওখানে অনেক ধর্মের মেয়ের আবাস, আমাদের এখানে যত ধর্ম আছে, তো মৃত্যুর পর আমাদের সাধারণত ধর্ম অনুযায়ী যেভাবে সৎকার করা হয় বা মৃতের বিদায় দেয়া হয়, সেভাবে ওদের ওখানে হতো। মানুষ পাওয়া যায় নাকি আমি যেটুকু শুনেছি, মানে গবেষণায় যেটুকু এসেছে, ওদের একেবারে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হতো। তার পরবর্তীতে একটা সময় সরকার ওদেরকে একটা জায়গা দেয়, এবং সেই জায়গাটাতেও যে আছে না, যে আমাদের মানে যে যে ধর্ম অনুসারী, সেই ধর্ম অনুযায়ী যেভাবে মৃতদেহের সৎকার এবং বিদায় হয়, সেরকম না, কোনো মতে একটু মাটির নিচে দেয়া হয়। তো এটা আমাকে এত এত গভীরভাবে আমার মনে দাগ ফেলেছে যে এই মানুষগুলো সারা জীবনেও পৃথিবীতে কোনো সম্মান পাচ্ছে না, এবং অথচ তাদের গ্রাহক আছে, অথচ তাদের এবং যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, শেষ সম্মান, শেষ বিদায়টুকুও তাদের এত অসম্মানের সাথে। একটু মানবিক আচরণ আমরা করতে পারি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে। এবং সবচাইতে ভালো লেগেছে আমার, যেমন দুটো শো ছিল। প্রথম শোটি জাতীয় জাদুঘরে অনেক অনেক দর্শক হয়েছেন, আমি আসলেই কল্পনা করতে পারিনি যে এত দর্শক হবে। আর দ্বিতীয় শোটি ছিল নর্থ সাউথ মিলনায়তনে, এবং ওখানকার দারুণ ব্যাপারটা হচ্ছে সবই তরুণ প্রজন্ম, নর্থ সাউথের শিক্ষার্থী। একেবারেই আপনি বিশ্বাস করেন একটি সিট খালি নেই, কানায় কানায় পূর্ণ মিলনায়তন। তো এই যে দর্শকরা দেখছে, তাদের কাছে যদি এই সিনেমার বক্তব্যটা, আমি বলতে চাই যে
সিনেমা হিসেবে আমি আসলে নিজের কাজ নিয়ে খুব বড় কথা বলাতে বিশ্বাসী নই। আমি বলবো না যে এটা পৃথিবীর সবচাইতে মানে আমাদের দেশের এই বছরের সবচাইতে ভালো শিল্পমান এর ছবি, কারণ আমার পরিচালকের প্রথম নির্মাণ, আরও অনেক আশা থাকে, হয়তো সিনেমা হিসেবে শিল্পমান হিসেবে আরও অনেক ভালো হতে পারত, কিন্তু যেই গল্পটা তিনি বলতে চেয়েছেন সেটি একটি সৎ চেষ্টা। সেই চেষ্টার জন্য আমার পরিচালকের প্রতি, আমার টিমের প্রতি ধন্যবাদ। এবং এই যে দর্শক সমাগম, এই দর্শক সমাগমে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমার ভীষণ রকম কৃতজ্ঞতা আমাদের গণমাধ্যম কর্মীদের প্রতি, আমার সাংবাদিক ভাই বোনদের প্রতি, কারণ আমরা আসলে এরকম গল্পধর্মী ছবির দর্শক এখনো খুব বেশি তৈরি করে উঠতে পারেনি। সেই জায়গা থেকে তারা এই সিনেমাটিকে যেভাবে দর্শকের কাছে পৌঁছানোর জন্য ভূমিকা রেখেছেন সেটা অত্যন্ত, কারণ তার মানে তারাও চান যে এই ধরনের জীবনের গল্প আসুক। আমি যদি আরেকটা সিনেমা আছে লীলা মন্থন, এটাও একটা জীবন ধর্মী কেন্দ্রিক, এই সিনেমাটার আপডেট কি আপা? একেবারে শুটিং পুরো শেষ। এই সিনেমাটি আমার পরিচালক জাহিদ হোসেন, আমার সহশিল্পী শহীদুজ্জামান সেলিম এবং ইমতিয়াজ বর্ষণ, দুজনে আমার ভীষণ পছন্দের অভিনেতা, বিশেষ করে সেলিম ভাই। আর এই সিনেমাটির মূল মানে গল্পটা হচ্ছে একজন মা সন্তান বিক্রি করে দেয়। হ্যাঁ, মানে সন্তানের প্রতি একজন নারীর আকাঙ্ক্ষা এবং মানে সন্তান বিক্রি করে দেওয়ার পর আসলে সেই নারীর জীবনে কি ঘটে, মানে মা এবং সন্তানের গল্প, সাথে প্রতারণার গল্প। জাহিদ হোসেনের সাথে আমার এটি প্রথম কাজ, খুব ভালো অভিজ্ঞতা। আমার পরিচালক এবং পুরো টিমের প্রতি ধন্যবাদ। শুটিং শেষ, আশা করছি আমরা এই বছরেই এই সিনেমাটি মানে 25-এই এই সিনেমাটিও দর্শকদের কাছে আসবে। আরো দুইটা সিনেমা আছে, আমি মনে করি যে 2025 আপনার অনেকগুলো ভালো ভালো কাজ দেখব। যদি বলি বক, দাফন, আরো দুটো কাজ আছে, এই দুটো কাজও কি শেষ? জি, শুটিং বকের পরিচালক মাসুদ পথিক, সেটার শুটিং পুরোটা শেষ। আমরা 1 মাস নরসিংদীর চরে শুটিং করেছি, খুব কষ্ট করেছে আমার পুরো টিম, একেবারে আমরা রোদে পুড়ে কয়লা হয়ে গিয়েছিলাম এই কাজটা করতে গিয়ে, মানে মেঘনার সারাদিন মেঘনার নদীতে মাসুদ পথিকের বক, সেটার শুটিং শেষ। সেটাও এবছর বা মানে মুক্তির অপেক্ষায় আছে। আরেকটি সিনেমা কৌশিক শঙ্কর দাসের দাফন, সেই সিনেমাটি একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত। আমি যে চরিত্রে কাজ করেছি কুলসুম, সেই কুলসুম আমাদের কৌশিকদার ব্যক্তিগতভাবে পরিচিত একজন মানুষ এবং তার জীবনের সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমাটির গল্প। আশা করি দর্শকদের ভালো লাগবে। এটা তো গেল মূলধারা বড়, ওটিটি তো কিন্তু আপনি দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা যদি ভুল না করি যে বহিমিয়ান ঘোড়া, পাপ কাহিনী, আরো দুটি কাজ হয়েছে। বহিমিয়ান ঘোড়াটা হচ্ছে আমার রিসেন্টলি মনে হয় আসবে হইচুয়ে। হ্যাঁ, মানে বোহেমিয়ান ঘোড়ার ব্যাপারে আমার উচ্ছ্বাসটা ভীষণ, কারণ অমিতাভ ভাই হচ্ছেন আমার সবচাইতে পছন্দের পরিচালকের মধ্যে। আমার এই জীবনে আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে আমার সবচাইতে পছন্দের পরিচালক যারা আছেন তাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী একজন। এবং অমিতাভ রেজা চৌধুরীর প্রতি আমার কৃতজ্ঞতা একদম অন্তর থেকে, আমি যতদিন বেঁচে আছি ততদিন থাকবে। কারণ আমার জীবনে প্রথম বিজ্ঞাপন চিত্র গ্রামীণ ফোন, অরূপা, হ্যাঁ 2008 সালে, সেই বিজ্ঞাপন চিত্রের নির্মাতা। ট্রিটমেন্ট কি আগের মতোই আছে? আগের চাইতে আরো বেশি। আমি জানি না, আমার যত বয়স বাড়ছে আমার প্রতি অমিতাভ ভাইয়ের, এবং শুধু অমিতাভ ভাই না, অমিতাভ ভাইয়ের পুরো টিমের, মৌ মানে মেহজাবিন আমাদের প্রযোজক, যে পুরো সকাল পুরো টিমের মুগ্ধতা বাড়ছে। কেন বাড়ছে আমি জানি না, ওটা উত্তর ওরা দিতে পারবে। আর এই বোহেমিয়ান ঘোড়ার যেটা দারুণ ব্যাপার, আমার সহশিল্পী মোশাররফ করিম, আমার সহশিল্পী মোশাররফ করিম না, মোশাররফ করিমের সহশিল্পী আমি, আর হচ্ছে ক্যামেরায় ছিলেন খসরু ভাই। দীর্ঘদিন পর খসরু ভাইয়ের সাথে কাজ, আমার ভীষণ পছন্দের সিনেমাটোগ্রাফার। আমি আশা করছি ভীষণ আগ্রহ নিয়ে যে একটা ভালো কাজ হবে এটি হইচইয়ের জন্য, এবং খুব কাছাকাছি সময়ে এটির প্রচার মানে প্রচার বলতে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। আমরা অপেক্ষায় আছি যে ওটিটি তো আমরা ভালো কিছু কাজ দেখব। আমরা গল্প করব, ছোট আরেকটা বিরতি নিয়ে নিয়েছি। দর্শক নিয়ে নিয়েছি ছোট্ট আরেকটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম আরো একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন রুনা খান আপা। অনেকক্ষণ একটু খুব গুরু গম্ভীর আলোচনা করলাম সিনেমা নিয়ে। একটা ছোট একটা র্যাপিড ফায়ার খেলবো আপনার সাথে, দ্রুত প্রশ্ন। ওকে, বিয়ের আগে প্রেম ভালো না বিয়ের পরে প্রেম ভালো? প্রেম সব সময় ভালো। বাহ, দুর্দান্ত। ঘুম থেকে উঠে রুনা খান প্রথম কি কাজ করেন?
ঘুম থেকে উঠে মেয়েকে গুড মর্নিং আদর। ওকে, নিজেকে আয়নায় দেখে কি মনে হয়? ভালো তো মানুষটা। ওয়াও। নিজের সম্পর্কে একটা রিউমার ছড়াতে বললো মিডিয়াতে, কোন রিউমারটা ছড়াবেন আপনি? আমি জানি না, এটা আমি জানি না। আচ্ছা, ওকে, নিজের অভিনয়ের একটা ক্রিটিসিজম করেন নিজের। পুরাটাই তো আমি ক্রিটিসাইজ করতে পারবো। আমার মনে হয় কোনো কিছু আমার ঠিক মনে হয় না, সো আমার পুরাটাই আমার কাছে ক্রিটিসাইজ। আচ্ছা, বিয়ের পর অনেকেই বলেন যে অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার নষ্ট হয়ে যায়, সত্য না মিথ্যা? আমার জীবনের যত ভালো কিছু সব কিছু আমার বিয়ের পর হয়েছে, এবং আমার বরকে আমি বর বলি। আমার জীবনের কোনো কিছু আমি পরিশ্রম ছাড়া পাইনি, সব কিছু, আমার কাজ, আমার সন্তান, সকল কিছুর জন্য আমাকে সর্বোচ্চ শ্রম দিতে হয়েছে। বরকে পাওয়ার জন্য আমার জীবনে পাওয়া একমাত্র জিনিস যার জন্য আমাকে কোনো শ্রম দিতে হয়নি সেটা হচ্ছে আমার বর। এই জন্য আমি তাকে বর বলি, কারণ সে আশীর্বাদ, সৃষ্টিকর্তার আশীর্বাদ সে আমার জন্য। দারুণ। এই বরের প্রসঙ্গ যেহেতু আসলো, প্রতি জন্মদিনে ভাই আপনাকে একটা চিরকুট লিখে, এবার জন্মদিনে কি চিরকুট দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। চিরকুটে কি লিখেছে? ওই এগুলো বলা যাবে না, আমার বর খুবই ইন্ট্রোভার্ট মানুষ, সে লজ্জা পায়। হ্যাঁ, ওকে, আমরা র্যাপিড ফায়ারে আবার চলে আসি। যদি ভ্যানিশ হয়ে যাওয়ার সুযোগ দেয়, হ্যাঁ, ভ্যানিশে কোথায় যাবেন? কোথাও যাব না, বাসায়, আমার বাসায়, মেয়ের বাবা আর আমার বন্ধুরা, 2-3টা বন্ধু। এমন কোন তারকা আছে যে এই তারকাগুলোর সঙ্গে আপনি আবারও অভিনয় করতে চান? আমার সব সহকর্মীদের সাথে আমি আবার অভিনয় করতে চাই, সবাই, মোশাররফ ভাই, চঞ্চল ভাই, এদের সাথেই আমার আসলে ক্যারিয়ার শুরু। অপূর্ব, মাহফুজ ভাই, আফজাল ভাই, সবাই। ওকে, রাগ হলে কি করেন, চিৎকার না ঘুম? রাগ হলে আমি চুপ হয়ে যাই, আর বাসায় থাকলে একটু চিল্লাচিল্লি করি। সেলিব্রিটি ক্রাশ? জনি ডেপ। যদি সুযোগ পান যে নিজের একটা ভুল আমি সংশোধন করে নিব, কোন ভুল কি আছে এমন? প্রচুর ভুল আছে, কি বলেন, ভুল ছাড়া মানুষ হয় নাকি? নিজের ভুল সংশোধন করতে চাইলে একটা বলেন। আমি অনেক বেশি কথা বলি, আমার মেয়ে বলেছে তো কথা বলা কমাও। ওকে, লাস্ট ওয়ান, যেটা হচ্ছে আপনি আজকে আমাদের এটিএন নিউজের দর্শকদেরকে আপনার একটা টপ সিক্রেট বলবেন, অন্ধকার সত্য। আমার কোনো সিক্রেট নাই ভাই, আমি একটা খুবই, কি বলবো, ডাল ভাত খাওয়া মানুষ, খুবই সাধারণ মানুষ। বাড়িতে আমার পরিবারের লোকজনরা জানে আমার কোনো সিক্রেট নেই, আমি যা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের র্যাপিড ফায়ার সেশনে একটু কাজের প্রসঙ্গে আবার যাই, যে সম্প্রতি আমরা দেখলাম যে আরকা ফ্যাশন উইক শো স্টপার হিসেবে কাজ করেছেন, মানে একটু অভিজ্ঞতা জায়গাটা বলবো। দুর্দান্ত। আমার ডিজাইনার ছিল তানহা শেখ, ওর ডিজাইন লাইন তান, এবং তানহা শেখের শো স্টপার হিসেবে, তানের শো স্টপার হিসেবে র্যাম্পে হাঁটা আমি ভীষণ উপভোগ করি, কারণ এটা আলোকিতে হয়েছে 16 থেকে 19 তারিখে। তো এর আগে আমি মাহিন খান, আমাদের দেশের অত্যন্ত গুণী ডিজাইনার মাহিন খানের শো স্টপার হিসেবে হেঁটেছিলাম খাদি ফ্যাশন উৎসবে, সেটাও আলোকিত হয়েছিল। দুর্দান্ত আফতাব ভাই। আমাদের 16 থেকে 19 আরকা ফ্যাশন উইক চলছে। 19 তারিখে আমার ডিজাইনার ছিলেন তানহা শেখ, তানের শো স্টপার হিসেবে র্যাম্পে হেঁটেছি। এর আগে আমি মাহিন আপা, আমাদের অত্যন্ত গুণী এবং স্বনামধন্য ডিজাইনার মাহিন খানের শো স্টপার হিসেবে হেঁটেছিলাম খাদি ফ্যাশন উইকে, মানে সেটাও আলোকিতই হয়েছিল। মজার বিষয় যে দুটো একই জায়গায়, এবং কালকের আমার কাছে দারুণ মানে ইন্টারেস্টিং লেগেছে যে একেবারে তরুণ প্রজন্ম, আমরা পরের প্রজন্ম যাদেরকে বলি, তারা বেশিরভাগ মানে এত জনসমাগম, এত ভিড়, এবং সবাই একেবারে তরুণ, বয়সে তরুণ। আর আমার সাথে যারা হেঁটেছেন তাদের মধ্যে যেমন জেসিয়া হেঁটেছে, আমার ভীষণ ভালো লাগে তরুণদের সাথে কাজ করতে। আমার ডিজাইনার যিনি, তিনি একেবারে তরুণ একজন। আমি অত্যন্ত আনন্দিত। আমার তানহার প্রতি আমার ধন্যবাদ যে তিনি আমাকে শো স্টপার হিসেবে ভেবেছেন। আমি ভীষণ এনজয় করি। আমাদের কাছে খুব ভালো লেগেছে ওই শোগুলো যখন আমরা টেলিভিশনে নিউজে বিভিন্ন দেখছিলাম। আবার একটু যদি এই লাইনটা ধরে একটু আগায়, যে অনেক সময় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার কিছু ছবি নিয়ে অনেক ধরনের ট্রল করছে, অনেক ধরনের সাইবার বুলিং বলবো আমি করছে, এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখেন? এটার মানে
এটা একটু বড় পরিসরের উত্তর হবে আফতাব ভাই, যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে আমার যে ছবিগুলো দেখতে পাওয়া যায় প্রতিটি আমাদের পেশাগত কাজ। হ্যাঁ, কারণ আপনি নিজে যেহেতু এই অঙ্গনের সাথে যুক্ত, আপনি বুঝবেন যে আমাদের ডিজাইনারদের মডেল হয়ে স্টিল শ্যুট এবং র্যাম্পে হাঁটা, এই ছবিগুলোই আসলে আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, এবং প্রতিটি আমার ডিজাইনার এবং যেই টিমের সাথে কাজ করা সেই টিমের সবাইকে এটা একটি কাজ, পেশাগত কাজ, সেটা উল্লেখ করেই কিন্তু আমি পোস্ট একদম ক্রেডিট দেওয়া থাকে প্রতিটা সেক্টর, ডিজাইনার, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, এটা একটা পেশাগত কাজ। মানে আমি সেদিন এক জায়গায় বলছিলাম যে আমি সময় দেই একদিন 5টা লুকের জন্য, কিন্তু আমার ডিজাইনার 1 মাস সময় দেয়, ও 3বার এসে আমার বাসায় আমার মাপ নেয়, বা আমার ফটোগ্রাফার যে সে 5 দিন ধরে লাইট, কোন লুকের লাইট কি হবে, আমার মেকআপ আর্টিস্ট যে সে 3 দিন ধরে কোন লুকের মেকআপ কি হবে সেগুলো নিয়ে করে, মানে রিসার্চ করে। তো কিন্তু যখন ছবিগুলো আমি একবার পোস্ট করছি, আমাদের দেশের অনেক সংবাদ মাধ্যম দেখা যায় যে সেই ছবিগুলোকে একাধিকবার ব্যবহার করে নিউজ করছে, কিন্তু তারা কোথাও এটা উল্লেখ করছে না যে এটা পেশাগত কাজ। ভেতরে আসলে একটা ওই যে পুরনো খবর যে তিনি তার ওজন কমেছে এবং তিনি শ্যুট করছেন, অ্যাজ ইফ ওজন কমে এটা আমি ব্যক্তিগত শ্যুট, না, একদমই সেটা না, এটা ভুল তথ্য। হ্যাঁ, তো এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে, মানে আমি যেমন আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি কোনো অর্থ উপার্জন করি না, এবং আমার ব্যক্তিগত কোনো তথ্যও আমি খুব কম, বছরে 1-2 হয়তো মেয়ের জন্মদিন বা ঘুরতে গেলে খুব, মানে এভাবে যদি আমি পার্সেন্টেজ করি যে আমার সোশ্যাল মিডিয়াতে সর্বোচ্চ 5% আমার ব্যক্তি জীবন দেখা যায়, 90-95% হচ্ছে আমার কর্মজীবন দেখা যায়। হ্যাঁ, কিন্তু যারা সোশ্যাল মিডিয়া থেকে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, মোবাইল সাংবাদিকতা, তো তারা তো আসলে এই কাজটা করে অর্থ উপার্জন করেন। তারা দেখা যায় যে আমরা যারা একটু পরিচিত মুখ, তারা কোথাও গেলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন শট নিয়ে তারা তাদের পেজে, সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করছেন, যেটা অনেক সময় প্রচারযোগ্য, মানে অড অ্যাঙ্গেল বা অগ্রহণযোগ্য হেডলাইন, ক্যাপশন ব্যবহার করে। এগুলো আমি আসলে বিশ্বাস করি, আমি খুব আশাবাদী মানুষ তো আফতাব ভাই, আমি বিশ্বাস করি আস্তে আস্তে আমরা এই প্রফেশনালিজমটা তৈরি করতে পারবো এবং সব ঠিক হবে। আমি খুব আশাবাদী মানুষ, ঠিক হবে, কারণ মানুষ আসলে ভালো, অবশ্যই মানুষ আসলে ভালো। তবে একটা মুশকিলের ব্যাপার আছে যে ইতিবাচকতার চাইতে নেতিবাচকতার ব্যাপারে মানুষের কৌতূহল বেশি থাকে, যে কারণে হয়তো আমরা বেশিরভাগ সময় অনেক কিছুকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করলে একটু বেশি লোকে দেখবে, ক্লিক, বাইট, ভিউ এ সমস্ত বেশি হবে, সেই প্রবণতাটা থাকে। তবে শেষ পর্যন্ত যা সঠিক, যা ইতিবাচক, যা ভালো, সেটাই টিকে থাকবে। একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপা, যদি দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু বলার থাকে। দর্শকদের জন্য ভালোবাসা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য শুভকামনা রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠান নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।